চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী মাসুদ রানা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আজকে আরো বেশি ভালো লাগছে চায়ের চুমুকে এসে। এই জন্য চায়ের চুমুকের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আপনি একাধারে লেখক, আবৃত্তি শিল্পী এবং সেই সাথে উপস্থাপক। শুরুটা কোন প্রফেশন দিয়ে হয়েছিল আপনার? প্রথমে আমি শুরু করেছিলাম লেখালেখি দিয়ে। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, খুবই ছোট তখন, একটি কবিতা আমাদের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো তখন তারপর থেকে আমার বাবা মা এবং আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিলেন, তাদের যে একটি আনন্দ এবং মুখে একটি হাসি দেখেছিলাম, সেটি আমাকে পরবর্তীতে লেখক হতে অনুপ্রাণিত করেছে। এবং তার পরপরই আবৃত্তির সাথে যুক্ত হয়েছি, তার পরপরই এসেছে উপস্থাপনার সাথে যুক্ত হয়েছি। এখন মূলত এই তিনটির প্রতি যে ভালোবাসা জন্মেছে। ছোটবেলায় যখন সপ্তম শ্রেণীতে ছিলেন, তখন যে ধরনের লেখা লিখতে বেশি ভালো লাগতো, এখনো কি সেই ধরনের লেখার প্রতি আছে, নাকি লেখার ধরনটা চেঞ্জ হয়েছে? লেখার ধরন কিছুটা চেঞ্জ হয়েছে। আমি আসলে ছোটবেলা থেকেই আমার দেশকে খুব ভালোবাসি। আমার মনে হয় আমাদের বাংলাদেশটি খুবই সুন্দর, আমাদের প্রকৃতি আমাদের মনের কথা বলে। তো ছোটবেলা থেকেই আমাদের যে গ্রামীণ যেই প্রকৃতি ছিল, সেটি আমাকে উদ্বুদ্ধ করেছিল লেখালেখি করার জন্য। স্টিল নাও এখনও দেশপ্রেম আমাকে মুগ্ধ করে, বাংলার প্রকৃতি আমাকে মুগ্ধ করে। দেশ নিয়ে অনেক লেখা রয়েছে, প্রকৃতি নিয়ে অনেক লেখা রয়েছে। আচ্ছা, এরপরে কোন প্রফেশন? উপস্থাপনা আগে নাকি আবৃত্তিটা আগে এসেছে? আবৃত্তিটা আগে এসেছে এবং তার পরপরই উপস্থাপনা এসেছে। এই বিষয়গুলো আসলে আমার মধ্যে এমনভাবে জড়িয়েছি, কোনোটার প্রতি ভালোবাসার কোনো কমতি হয় না। উপস্থাপনা আমি খুবই উপভোগ করি, অনেক প্রোগ্রাম করা হয়। তো আমি যেটি মনে করি, আবৃত্তি এবং উপস্থাপনা দুটি আমার কাছে সমানভাবে প্রিয়। আচ্ছা, নিজেকে কোন পরিচয়ে প্রথম পরিচিত করতে বেশি ভালো লাগে? অবশ্যই একজন উপস্থাপক, কারণ আমার মনে হয় একজন উপস্থাপনা একটি শিল্প এবং এই শিল্পকে যিনি ধারণ করেন তিনি একজন উপস্থাপক। আর একজন উপস্থাপকের অনেক ভূমিকা রয়েছে একটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করার এবং সমাজে অনেক মেসেজ দেওয়ার মতো। তো অবশ্যই আমি প্রথমেই একজন উপস্থাপক হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, প্রথম উপস্থাপনার প্রপোজালটা কিভাবে পেয়েছিলেন? শুরুটা কোথা থেকে হয়েছে? শুরুটা হয়েছিল 2015 সালের শেষের দিকে। আমাদের নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জের ছেলে, ওখানে স্থানীয় একটি সংগঠন, সাহিত্য সংগঠন, সোনারগাঁ সাহিত্য কুটির। তো সেই সংগঠনের যিনি সভাপতি ছিলেন, তিনি একদিন আমাকে ফোন কল দিলেন যে আমাদের অনুষ্ঠানে একটি উপস্থাপনা করতে হবে। তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে কি উপস্থাপনা করব, আমাকে দিয়ে হবে কি না। তো সেই থেকে পথ চলা শুরু হয়েছে, এখন অবধি চলছি। আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সেই কাজগুলো থেকে সংস্কৃতি অঙ্গন এবং সমাজে কি ধরনের ভূমিকা আপনি রাখতে চান আপনার জায়গা থেকে? আমি প্রথমে বলেছি আমি বাংলাদেশকে ভালোবাসি। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু লিখেছি এবং আমার মনে হয় আমাদের বর্তমান সমাজে যে সকল অনিয়ম অবিচার ঘটে চলেছে, আমাদের অনেক দায়িত্ববোধের জায়গা রয়েছে, যেটাতে আমরা লেখক যারা রয়েছি আমরা অনেক কিছু লিখতে পারি। কারণ আমি মনে করি লেখালেখি হচ্ছে একটি ভাষা, সমাজের অনেক অপ্রকাশিত সত্য তুলে আনার জন্য। আর আমাদের যে শব্দের গাঁথুনি, এই শব্দের গাঁথুনির মাধ্যম হচ্ছে লেখালেখি। সো আমি মনে করি একজন লেখকের অনেক জায়গা রয়েছে সমাজকে অনেক কিছু দেওয়ার, দেশকে অনেক কিছু দেওয়ার। আচ্ছা, এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাই, কোনটি শোনাবেন আমাদের? আপনারা হয়তো জানেন, আমি যেহেতু নারায়ণগঞ্জের ছেলে, আমাদের নারায়ণগঞ্জের কোল ঘেঁষে বয়ে চলেছে শীতলক্ষ্যা নদী। আমার প্রকাশিত বই হৃদয়ের ফ্রেমে জীবন থেকে সেই শীতলক্ষ্যা নদীকে নিয়ে লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি। ঠিক। কবিতার শিরোনাম শীতলক্ষ্যার কান্না। আমার বুকে আসে না আর ঢেউ যে সারি সারি, আমার তীরে দেখি না আর কলসি কাঁখে নারী, দেখি না আর আমার চলে মাছের নাই পাল, ছিলাম আমি মাছের ভান্ডার সাক্ষী জেলের জাল, মাল্লারা আর টানে না দার, গায় না কেউ গান, শিল্পায়নের করাল ঘাসে কেড়েছে আমার প্রাণ, ছেলে বুড়ো যুবক যুবতী নাম তো আমার চলে, দূষণে ঢাকা আমি যে এখন সবাই গিয়েছে ভুলে, জোয়ার ভাটার নিত্য খেলায় থাকতাম মেতে রোজ, তিলে তিলে হায় নিঃস্ব হয়েছি নেয়নি কেউ খোঁজ, কলকারখানার বজ্র এসে করছে আমায় শেষ, রক্ষা করো তুমি আমায়
সোনার বাংলাদেশ। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এই যে তরুণ সমাজে এত বেশি ডিজিটাল হয়ে গেছে, আপডেটেড হয়ে গেছে, বই পড়ার প্রবণতাটা কি কমেছে কিনা বেড়েছে, একজন লেখক হিসেবে আপনার অভিমত কি? আমার মনে হয় তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে, তাই তরুণদেরকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। প্রযুক্তির যেমন একটি পজিটিভ দিক রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে। আমার মনে হয় তরুণদেরকে সে ব্যাপারে সচেতন হতে হবে। তাদেরকে অবশ্যই আমাদের টেকনোলজির যে পজিটিভ দিকগুলো রয়েছে সেটিকে গ্রহণ করতে হবে। পাশাপাশি আমাদের সমাজ সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। তাই আমি মনে করি তরুণরা যখন প্রযুক্তির পজিটিভ দিকগুলো নিয়ে সামনে এগোবে, পাশাপাশি আমাদের ঐতিহ্যকে তাদের ভিতরে লালন করবে, তাহলেই তারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে এবং আমাদের বাংলাদেশে তারা নেতৃত্ব দিবে। আচ্ছা, এবং সেই সাথে কিন্তু নতুন তরুণদের মাঝে লেখালেখির একটা প্রবণতা বিরাজ করছে এখন। আমরা সেটা দেখতে পারি যে যখন বইমেলা হয় তখন নতুন নতুন লেখক কিন্তু আমরা দেখতে পারি, অভিষেকগুলো দেখতে পারি সেই সময়টা নিয়ে সব কিছু মিলিয়ে। এবং আমরা দেখি যে হয়তো বা কখনোই তিনি বই লেখেননি, কিন্তু তারপরেও বইমেলাতে তার বই প্রকাশ হয়েছে। এই যে নানা ধরনের দিক রয়েছে, কেউ ভালোবাসা থেকে, কেউ বা শখের বশো, কেউ বা নতুন আবির্ভাব করছেন, এই বিষয়গুলো আপনি অ্যাজ এ লেখক হিসেবে কিভাবে দেখছেন? একজন তরুণ সে অন্যদিকে নিজেকে ডাইভার্ট না করে সে লেখালেখির দিকে নিজেকে মনোনিবেশ করেছে। আমার কথা হচ্ছে সে ভালো লিখুক মন্দ লিখুক সেটি হচ্ছে পরের বিষয়, কিন্তু সে তার মেধা এবং শ্রমকে একটি ভালো কাজে লাগাচ্ছে, দেশের কাজে লাগাচ্ছে, যেটির মাধ্যমে সমাজ এবং দেশ একটি মেসেজ পাবে, মানুষ নতুন কিছু শিখতে পারবে। এটি অবশ্যই সমাজের জন্য ভালো, আমাদের দেশের জন্য তো অবশ্যই ভালো। ধন্যবাদ। অ্যাজ এ উপস্থাপক হিসেবে কি মনে হয় উপস্থাপনার ক্ষেত্রে কোন কোন বেসিক গুণাবলী থাকাটা খুবই বেশি জরুরি? আমার যেটি মনে হয় একজন উপস্থাপকের প্রথম সেটি হচ্ছে যে পরিবেশ এবং সিচুয়েশন বুঝতে হবে, দর্শকদের সেন্টিমেন্ট বুঝতে হবে, এবং অনুষ্ঠান তার কাছে কী ডিমান্ড করে সেটি বুঝতে হবে। এবং সর্বোপরি একজন উপস্থাপকই কিন্তু একটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে পারে, আবার তিনি সেই অনুষ্ঠানকে ডুবিয়ে দিতে পারে। সো এটি হচ্ছে একান্তই তার একটি প্রতিভা এবং গুণ আমি বলবো, এবং এটি যার মধ্যে রয়েছে এটা অবশ্যই তার বিকাশ ঘটানো উচিত, চর্চা করা উচিত, এবং আমি মনে করি উপস্থাপনা একটি শিল্প। আচ্ছা, যেহেতু মিডিয়াতে কাজ করছেন, সেই ক্ষেত্রে কি অভিনয়ের কখনো অফার পেয়েছেন কিনা বা অভিনয় করার ইচ্ছে আছে কি? আসলে অভিনয়ের অফার অনেক পেয়েছি, কিন্তু সত্য কথা হচ্ছে আমি একজন কর্মব্যস্ত মানুষ। আমি একজন ব্যাংক কর্মকর্তা, তো খুব ব্যস্ত থাকা হয়। অবসর সময় বলতে শুক্রবার শনিবার এই দুটো দিন আমার যেই আবৃত্তি লেখালেখি রয়েছে এই বিষয়গুলোতে একটু কনসেন্ট্রেট করি, কিছু লেখালেখি করি। আর এমনিতে সময় দেওয়ার মতো সময় হয়ে ওঠে না, এজন্য ওটা নিয়ে এখনো ভাবা হয়নি। আচ্ছা, এই যে ব্যাংকে আছেন আপনি, সো সেসব মিলিয়ে কিন্তু এমনি কাজের একটা ব্যস্ততা, শুক্র শনি ছাড়া সময় পাওয়া যায় না। তারপরেও আপনি উপস্থাপনায় আছেন, আবৃত্তিতে আছেন, লেখকে আছেন, সব কিছু মিলিয়ে সময় ব্যালেন্স করা হয় কিভাবে? পরিবারকে কি সময় দেওয়া হয় কিনা? এটি আসলে খুবই ডিফিকাল্ট একটি বিষয় আমার জন্য। বাবা মার অনেক অভিযোগ থাকে, শুক্রবার বাসায় থাকি না, শনিবার বাসায় থাকি না, হয়তো অনেক কোনো অনুষ্ঠান পড়ে যায়, কোনো কাজের জন্য ছুটে যাই, সেটি আবৃত্তি সংক্রান্ত, উপস্থাপনা সংক্রান্ত। তারপরও পরিবারকে সময় দিই, চেষ্টা করি সব কিছু ব্যালেন্স করার জন্য। জানি না কতটুকু পারি, হয়তো আমার ওয়াইফ বা আমার বাবা মা রয়েছেন তারা এটি ভালো বলতে পারবে। আমার মনে হয় এটি একটি কষ্টসাধ্য বিষয় আমার জন্য, কিন্তু তারপরেও মোটামুটি ভালোই ব্যালেন্স করে চলেছি। আচ্ছা, যেহেতু দেশের প্রতি আপনার অনেক ভালোবাসা রয়েছে, দেশের প্রতি টান থেকে হয়তো বা দেশের প্রতি লেখালেখিটা বেশি করা হয়, অন্য কোনো সেক্টরে বা অন্য কোনো সাইডের টপিক নিয়েও কখনো লেখার চিন্তা ভাবনা আছে কিনা, বা কোনো পাঠকের আসলে কখনো রিকোয়েস্ট হয়েছে কিনা যে আপনাকে একটু অন্যভাবেও তারা দেখতে চায়? আমি দেশপ্রেমের পাশাপাশি অনেক প্রতিবাদমূলক কবিতা লিখে থাকি। এটি হচ্ছে যে আমাদের সমাজে, আমি ইতিপূর্বে বলেছি, যে সকল অনিয়ম অবিচার ঘটে চলেছে এটি আমাকে ভীষণভাবে তাড়িত করে। যখনই কোনো অনিয়ম, কোনো অবিচার আমার চোখের সামনে চলে আসে, আমার মনে হয় তখনই আমি কিছু লিখি, এটি আমার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলি, এবং এই ধরনের প্রতিবাদমূলক লেখা আমার অনেক রয়েছে। আচ্ছা, এখন আমাদের যে প্ল্যাটফর্মের কথা যেহেতু বলছিলাম, যে আমরা আসলে একটা সময় দেখতাম যে ডিজিটালাইজ ছিল না, সবাই বই পড়ে অভ্যস্ত ছিল, এখন ডিজিটাল হচ্ছে এবং মিডিয়াতেও কিন্তু মাধ্যমের অনেক বেশি বিস্তীর্ণ হয়ে গেছে। একটা সময় আমরা শুধু টিভি চ্যানেল মুখী ছিলাম, এখন আমরা ইউটিউব দেখছি, সোশ্যাল মিডিয়া দেখছি, সব কিছুই কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসছে এবং একটা বই সার্চ করলেও আমরা বইটা পেয়ে যাচ্ছি পিডিএফ থেকে।
সো এই যে বইয়ের একটা স্মেল নেওয়া, বই মেলাতে যাওয়া, বইয়ের সাথে এবং পাঠকদের সাথে লেখকের একটা মিলন মেলা, এই সব কিছু আপনি কতটা এনজয় করেন এবং কতটা চান আসলে যে আমরা একটু ডিজিটাল থেকে একটু সরে এসে একটু বই কেন্দ্রিক হই? আমি আগে বলেছি আমাদের প্রযুক্তির কিছু ইতিবাচক দিক রয়েছে, কিছু নেতিবাচক দিক রয়েছে। তো নেতিবাচক দিক যেটি আমি বলবো, আসলে একটি বইমেলা যখন আসে এবং পাঠকরা যখন বই ক্রয় করে এবং মিষ্টি নতুন বইয়ের যে একটি গন্ধ, এবং আপনি যখন একটি বই পড়বেন তখন কিন্তু আপনার ফুল কনসেন্ট্রেশন সে বইয়ের দিকেই চলে যাচ্ছে। আর আপনি যখন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে সোশ্যাল মিডিয়াতে কোনো বই পড়ছেন অথবা নিজেকে সেখানে ব্যস্ত রাখছেন, আপনি কিন্তু সেখানে ফুললি কনসেন্ট্রেশন করতে পারবেন না। কারণ আমার যেটা মনে হয়েছে, আমরা এখন আমাদের বর্তমানে যে যুব সমাজ তারা এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো ফেসবুকে আসলে আমরা অনেক কিছুই দেখতে পাই, কিন্তু আসলে ফেসবুক সব কিছু দিতে পারে না। আমার মনে হয় একটি বই, আমরা যখন আগে ছোট ছিলাম আমরা অবসর সময় বই পড়তাম, পত্রিকা পড়তাম। আপনি এখন দেখবেন পত্রিকাও কমে এসেছে, অনেকে পত্রিকা আগে আর বাসায় রাখে না আগের মতো। তো এই ব্যাপারগুলো কেন ঘটেছে? এই ব্যাপারগুলো ঘটেছে মূলত আমরা প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি। আমার মনে হয় প্রযুক্তির অবশ্যই সুফলের দিকগুলো আমরা নিব, কিন্তু পাশাপাশি বই পড়া এটা আমরা অবশ্যই চালিয়ে যেতে হবে। আপনার পছন্দের লেখককে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রয়েছেন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রয়েছেন, তার কবিতা আমার খুবই ভালো লাগে। জীবনানন্দের কবিতা অনেক ভালো লাগে, এবং আরও অনেক লেখক রয়েছে যাদের কবিতা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আর উপস্থাপনার কথা যদি বলি, কার উপস্থাপনা ভালো লাগে আপনার? সত্যি বলতে আমি উপস্থাপনায় আমার আইডলকে, এটা আমি বলবো আমার অনুপ্রেরণা আমি নিজেই। কারণ যখন উপস্থাপনা শুরু করেছিলাম প্রথমে খুব আনইজি ফিল হতো যে পারবো কি না। তখন অনেক আগে, সেটা আরও 12-13 বছর আগের কথা। তো সেই থেকে যে জার্নিটা শুরু হয়েছে এখন অবধি নিজেই নিজেকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি। এবং আমার সবচেয়ে যেটি ভালো লাগে, আমি একটি কাজ করার পরে আমার নেতিবাচক দিকগুলো খুঁজে বের করি যে আমার কোন কোন দিকগুলো ভুল হয়েছে, যেটাতে আমার আরও ডেভেলপ করার জায়গা রয়েছে। সো প্রতিনিয়ত নিজের সাথে এটি করে যাচ্ছি। এটি মূলত নিজেকে সংশোধন করা, এবং ভালো দিকগুলো অবশ্যই মাথায় থাকে। আর দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমার একটি স্মৃতি যদি আমি স্মরণ করি, সেটি হচ্ছে আমি যেহেতু নারায়ণগঞ্জের ছেলে, আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী স্কুল সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে একটি পুরনো মিলন অনুষ্ঠান হয়েছিল, এবং সেটাতে আমি উপস্থাপনা করেছিলাম। তো সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত দীর্ঘ সময় আমাকে উপস্থাপনা করতে হয়েছিল। তা আমি যখন স্টেজ থেকে নিচে নামলাম, তখন ছোট্ট একটি ছেলে, তার বয়স 8-9 বছর হবে। তো সে দৌড়ে এসে আমাকে বলছে যে, স্যার আমি সারাদিন আপনার কথা শুনেছি, আমার খুবই ভালো লেগেছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কি শুনেছো, কি ভালো লেগেছে? তো সে অ্যান্সার দিল যে, আসলে আপনি অনেক কথাই বলেছেন, আমি কিছুই বুঝিনি, কিন্তু শুনতে আমার খুব ভালো লেগেছে। তো এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এটি প্রাপ্তি একজন উপস্থাপকের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনি অনেক ভালো থাকবেন। আর এটিএন বাংলা পরিবারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে চায়ের চুমুকের সাথে যে সকল কলাকুশলী রয়েছেন, আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।